আপনাদেরকে আবারও চেতনা চ্যানেলের প্রীতি এবং শুভেচ্ছা। আমরা আমাদের ধারাবাহিক যে এপিসোড, সেই এপিসোডের আরেকটা পর্বে চলে আসলাম। আপনারা জানেন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে একটা নিষিদ্ধ চুক্তি করেছে, যে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে আজীবনের জন্য আমেরিকার গোলাম বানানোর চেষ্টা করা হচ্ছে। প্রফেসর ইউনূস বাংলাদেশকে আমেরিকার কাছে আজীবনের গোলাম বানানোর যে চুক্তি করেছে, সেই চুক্তিটা আপনারা জানেন যে বাংলাদেশের একজন দেশপ্রেমিক কর্মকর্তা প্রকাশ করে দিয়েছেন এবং সে চাকরিটাও হারিয়েছে। তো ধারাবাহিকভাবে আমরা যে পয়েন্টগুলো নিয়ে কথা বলে আসছি, এবং এই ধারাবাহিকতায় আমরা এখন যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হলো এই চুক্তির 10 নম্বর পেজ। এবং আমরা 10 নম্বর পেজের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিনিয়োগ এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে চুক্তির কথাগুলো বলা হয়েছে। আমি একটু সঙ্গত কারণে বাংলাই বলছি, যেহেতু আমাদের বাংলার দর্শকগুলো বেশি। আমাদের কাছে এখানে ওই ওই চুক্তির অরিজিনাল ডকুমেন্টসটা আছে, সেটাও চাইলে আপনারা আমি আপনাদেরকে দেখাতে পারি। একটু আপনাদেরকে দেখাই নিচ্ছি। এই হচ্ছে অরিজিনাল চুক্তি, যেখানে 10 নম্বর পেজে আমরা একটু যদি যাই তাহলে আমরা দেখতে পারবো 10 নম্বর পেজে কি কি আছে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা আছে সেটা আমি আপনাদেরকে একটু যদি দরকার হয় আমি ইংলিশে 2টা লাইন আমি আপনাদেরকে পড়ে শোনাই। এখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে কথাগুলো বলা হয়েছে, প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদের এই যে চুক্তিটা, সেই চুক্তিতে আসলে এদেরকে কি কি ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে সেই বিষয়গুলো আসলে আমরা পুরোপুরি নিয়ে আসবো। যেমন বাংলাদেশ ইনভেস্টমেন্টের কাছে বাংলাদেশ শ্যাল রিমুভ দ্য ফরেন ওনারশিপ রেস্ট্রিকশন দ্যাট প্রসেস ভেরিয়াস টু ইউএস ইনভেস্টার্স অ্যান্ড exempt US investor from such restriction, including foreign equity caps of oil and gas, insurance and telecommunications. আমি একটু এই ক্ষেত্রে বাংলায় আবার চলে যাচ্ছে আমার দর্শকের সুবিধার্থে। সেটা হচ্ছে যে বলা হচ্ছে বাংলাদেশ এমন সব বিদেশি মালিকানা নিষেধাজ্ঞা আরোপ করবে যা যুক্তরাষ্ট্র বিনিয়োগের জন্য বাধা সৃষ্টি করে। মানে বাংলাদেশ এমন কোনো বিদেশি মালিকানা নিষেধাজ্ঞা অপসারণ করবে যেগুলো বাধা সৃষ্টি করে। এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে বিদেশি ইকুইটি বিনিয়োগ বা মার্কিন বিনিয়োগের অব্যাহতি তেল, গ্যাস, বীমা এবং টেলিকমিউনিকেশন খাতে। মানে এই খাতগুলোতে যত ধরনের রেস্ট্রিকশন আছে সেইগুলোকে বাংলাদেশ আমেরিকার জন্য উন্মুক্ত করে দিবে। কথাটা হচ্ছে এটা। 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য যেখানে প্রযোজ্য সেখানে অনাপত্তি সনদ মানে নো অবজেকশন সার্টিফিকেশন পাওয়ার সুনিশ্চিত করবে। তার মানে হচ্ছে আমেরিকা যেখানে বিনিয়োগ করার জন্য যেখানে দরকার হবে সেখানে তার জন্য নো অবজেকশন সার্টিফিকেশন দিতে হবে, এনওসি দিয়ে দিতে হবে। 3 নম্বর পয়েন্ট বাংলাদেশে যেটা বলা হয়েছে বাংলাদেশ অনুমোদন প্রক্রিয়া স্বচ্ছতা দক্ষতা বৃদ্ধি করবে যাতে মার্কিন বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ সম্পর্কিত মূলধন স্বাধীনভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মুদ্রায় বাংলাদেশে প্রবেশ ও বের করতে পারে। এজন্য বাংলাদেশ বিনিময় হারের বর্তমান বাজার হার বজায় রাখবে এবং একটি নির্দিষ্ট সময়সীমা অনুমোদন নিশ্চিত করতে স্পষ্ট নিয়ম কানুন প্রণয়ন কার্য করবে। 3টা পয়েন্ট আমার কাছে ব্যত্যয় ঘটেছে বলে মনে করি, আমাদের স্বার্থের ব্যত্যয় ঘটেছে। 1 নম্বর দেখেন যুক্তরাষ্ট্রের জন্য বলা হয়েছে বিনিয়োগের যত বাধা আছে সমস্তগুলো যুক্তরাষ্ট্রের জন্য ওপেন করে দিতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেখানে এভরিওয়্যার আমাদেরকে এনওসি দিয়ে দিতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে যে আন্তর্জাতিক মুদ্রায় এই টাকা তাদেরকে আনা এবং নেওয়ার ক্ষেত্রে সকল ধরনের ব্যারিয়ার তুলে ধরতে হবে। আমি আমাদের সাথে সংযুক্ত আছেন সাউথ ওয়েলস ইউনিভার্সিটির প্রফেসর আরিফ খান এবং আমার সাথে যুক্ত আছে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ আমি জনাব শেখ ফরিদ। আমি প্রথমে একটু জনাব আরিফ খানের প্রফেসর আরিফ খানের যাব। আরিফ ভাই, আপনি একটু বলবেন যে এই যে 3টা পয়েন্ট আমি বললাম তার মাধ্যমে আমরা কি আমেরিকাকে কোনোভাবেই কোনো জায়গায় কি আটকাতে পারছি? আমাদের স্বার্থ কি কোনো অংশে মানে রক্ষিত হচ্ছে না সবকিছু বিকিয়ে দেওয়া হচ্ছে? এখানে তো সম্পূর্ণ যে একটা হেজেমনি স্বার্থ রক্ষার জন্য ওরা এই ধরনের চুক্তি করেছে। কারণ আপনি জানেন যে একটা পলিসির ক্ষেত্রে 2টি দেশের দ্বিপাক্ষিক যেটাকে বলা হয় বায়োল্যাটারাল, মাল্টিল্যাটারাল কিংবা বায়োল্যাটারাল। যেমন WTO হচ্ছে মাল্টিল্যাটারাল আর আপনার দ্বিপাক্ষিক যেটা বায়োল্যাটারাল। তো বায়োল্যাটারাল চুক্তির ক্ষেত্রে দুই পক্ষের যে মানে স্বার্থ সংশ্লিষ্টতা তো এখানে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে না। শুধু এক পক্ষের কন্ডিশন দেওয়া হচ্ছে যে আমেরিকা থেকে কন্ডিশন দেওয়া হচ্ছে যে তুমি এটা মানবে, না হলে তোমার সাথে আমাদের কোন রকম এক্সপোর্ট ইম্পোর্টের হবে না। মানে বাংলাদেশকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। কারণ বাংলাদেশে এখন তারা ট্যারিফ বাড়িয়ে দিয়েছে 35%, আগে যেটা 15% ছিল। সো 15% কে যদি 35% ইনক্রিজ করা হয় তাহলে তো 15 + 35 এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে।
তো সেইটাকে যেহেতু তারা ডিপ্লোম্যাটিক লেভেলে কোনোভাবেই আমেরিকার সাথে ডিপ্লোম্যাটিক চ্যানেলে তারা গুড ডিপ্লোমেসি করতে পারেনি। ইট ওয়াজ এ টোটাল ডিজাস্টার অফ ডিপ্লোমেসি গ্রাউন্ড ফিল্ড। সে কারণে তারা এই ধরনের একপাক্ষিক চুক্তি নিয়ে তারা কথা বলছে, যেটা সম্পূর্ণ অন্যায্য এবং অসচ্য। জি। জনাব শেখ ফরিদ, আপনি শুনলেন, মানে এখানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত কিছু আপনাকে একদম পানির মতো সহজ করে দিতে হবে। এবং ৪ নম্বর পয়েন্টে আরেকটা বলা হয়েছে যে বাংলাদেশ মার্কিন প্রতিষ্ঠানের প্রতি বকেয়া পাওনার নিষ্পত্তি বিলম্ব ছাড়াই করবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর অর্থায়ন কর্মসূচির প্রতিশ্রুতিতে সামঞ্জস্য রেখে। তার মানে একটা ক্ষেত্রে তো আমি আমেরিকাকে কোনো জায়গায় বাধা দিতে পারি, ওরা মানে অবাধে আমাদের দেশে যা খুশি করবে, যা খুশি বিনিয়োগ করবে, যা খুশি নিয়ে যাবে, আমাদেরকে বাধা দেওয়ার কোনো স্কোপ নেই। কোথায় যাচ্ছি আমরা? মানে আমি এই চুক্তিটি সম্পর্কে যত জানতেছি ততই মনে হচ্ছে আমি বোধহয় এই দেশের নাগরিক না, অথবা মনে হচ্ছে এই বাংলাদেশ একটি স্বাধীন দেশ নয়। মানে এগুলো তো একটা শিশুও চুক্তি করবে না এইভাবে। মানে বাংলাদেশে একটা শিশুকেও যদি আপনি এই ধরনের বলেন তার বাড়ির সাথেই চুক্তি হবে বা তার সমাজে বা তার গ্রামে এরকম চুক্তি করবে, এটা মেনে নেবে না। কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবীরা এখন কোথায়? বাংলাদেশের সো কল্ড সাংবাদিকেরা এখন কোথায়? হয়তো তারা বলবেন আমরা সাংবাদিকেরা ভয়ে চুপ আছে, রাজনৈতিক নেতারা জানের ভয়ে পালিয়ে আছে। এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার, এগুলো নিয়ে কথা বলতে হবে। রাজনীতি করার উদ্দেশ্য কি? দেশ এবং জনগণের নিরাপত্তাই দেবে রাজনীতিবিদেরা। শুধু নিরাপত্তা না, আরো সুন্দর, সুস্থ এবং সুষ্ঠু জীবনযাপন পরিচালনা করার, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজনীতিবিদদের। সেই সাথে বাংলাদেশের বুদ্ধিজীবীদের কাজ কি? এগুলো তুলে ধরা। কিন্তু আমরা দেখতে পারতেছি যে কেউ কথা বলতেছেন না। এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমাদের সৌভাগ্য, আমাদের বাংলাদেশে দু একজন প্রফেসর আরিফ খান রয়েছেন, যাদের কল্যাণে আমরা জানতে পারতেছি। এবং আপনি বিশ্বাস করেন, আমি এখানে আলোচনা, আমি আমি কঠোর সমালোচক। আমি এখানে সমালোচনা করতে চাচ্ছি না এই ব্যাপারে। আমি চাচ্ছি ডক্টর প্রফেসর আরিফ খানের এই কথাগুলো আপনারা শুনুন এবং এটা নিয়ে জনমত তৈরি করবেন। আমি দর্শকদের বলবো, আপনারা বাংলাদেশে, এটা দলের বিষয় না, আমি কোনো দলের প্রশ্নে এখানে বলবো না, আমি কোনো রাজনীতিই টানবো না, আমি এখানে টানতে চাইও না। কারণ এখন যে প্রশ্নগুলো এই চুক্তিতে প্রফেসর খান যেগুলো তুলে ধরতেছেন, আমার আমার তো কান্না আসতেছে। আমি তো মনে করতেছি 5ই আগস্টের পর যে ষড়যন্ত্র হয়েছে এবং এখন হচ্ছে, তার চেয়ে এটা ভয়াবহ। যে দেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে, যে দেশের সার্বভৌমত্ব, এই চুক্তিতে কোথায় সার্বভৌমত্ব আছে? হ্যাঁ, যারা এখানে কথায় কথায় বলে। জি। ফরিদ ভাই, আমি আবারও একটু যেতে চাই। এখানে চুক্তির মাঝখানে যে পেজগুলো আছে সেগুলোতে আমি গতানুগতিক ধরে নিচ্ছি, কিন্তু আমরা যদি এবার 14 নম্বর পেজে যাই, 14 নম্বর পেজে স্পেশালি আমরা যদি পয়েন্টটাতে যাই, সেখানে হচ্ছে শুল্ক, বাণিজ্য এবং সুবিধা সমূহ। আপনি 14 নম্বর পেজে যদি আমরা যাই, সেখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে, এইটা আপনাকে মানে প্রফেসর আরিফ, উনি একজন অর্থনীতিবিদ, উনি খুব ভালো বলতে পারবে। আমরা ওনার কাছ থেকে এখানে একটু ডিটেল আলোচনা চাইবো। কারণ হচ্ছে যে এটা হচ্ছে কাস্টমস এবং ট্রেড ফ্যাসিলিটিস এর যে বিষয়গুলো আছে, সেখানে প্রথমেই বলা হচ্ছে, দেখেন 1 নম্বর পয়েন্টে, বাংলাদেশ শ্যাল নট ডিনাই দ্য লিগ্যাল এফেক্ট অফ এ বিল অফ ল্যান্ডিং ইস্যু বাই প্রাইভেট পার্টি another private party for the carrier of goods solely on this basis that the bill of lading is the electronic format. আমি এরপরে বাকি অংশটা আমি একটু বাংলায় যাচ্ছি, কারণ দর্শকের সুবিধার্থে। সেটা প্রথম পয়েন্টই বলা হয়েছে, বাংলাটা আমি যদি বলি, বাংলাদেশের কোনো বেসরকারি কর্তৃপক্ষ অন্য কোনো বেসরকারি পক্ষকে ইলেকট্রনিক ফরম্যাটে ইস্যু করা বিল অফ লোডিং এর আইনগত বৈধতা শুধুমাত্র এর ইলেকট্রনিক রূপের কারণে অস্বীকার করবে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড মানে এনভিআর মার্কিন বাণিজ্যকারদের দ্বারা জমা দেওয়া গোপনীয় তথ্য অনুমোদিত প্রকাশ থেকে সুরক্ষিত রাখবে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে আসা এক্সপ্রেস চালানোর জন্য বাংলাদেশ বিশ্ব শুল্ক সংস্থা মানে WCO ইমিডিয়েট রিলিজ গাইডলাইন্স বাস্তবায়ন করবে, যাতে কম ঝুঁকির প্যাকেজ দ্রুত ছাড়পত্র পায়। এবং 4 নম্বরে যেটা আসছে, সেটা হচ্ছে পরবর্তী পেজে 4 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, বাংলাদেশ পরিবহনকারীদের বা তাদের এজেন্টদের নিচে ইম্পোর্ট জেনারেল মেইনফেস্ট বা IGM এর তথ্য অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডাটা সংশোধন অনুমোদন দেবে, এমনকি IGM রেজিস্ট্রেশনের পরেও
আইজিএম রেজিস্ট্রেশনের পরও বাংলাদেশ WTA ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট মানে টিএফএ এর ধারা 1.4 সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে, যা তথ্য প্রকাশ ও প্রাপ্যতার সঙ্গে সম্পর্কিত। আমি প্রফেসর আরিফের কাছে জানতে চাই যে এই যে কাস্টমস, ভ্যাট কাস্টমস, এখানে যে ব্যত্যয়গুলো ঘটছে, এইগুলোতে আমাদের অর্থনীতির জন্য কি ধরনের বিপদ ডেকে নিয়ে আসতে পারে? আচ্ছা, প্রথমে বলি যে বিল অফ লোডিংটা কি? বিল অফ লোডিং হচ্ছে যখন আপনি আপনার এলসির এগেইনস্টে আপনি যখন পিএসআই হয়, মানে প্রি শিপমেন্ট ইন্সপেকশন হয়, তারপরে হচ্ছে আপনার বিল অফ লোডিংটা হবে। এখন বিল অফ লোডিংটা যদি ওরা ইলেকট্রিক্যাল ভার্সনও দিয়ে দেয়, সেটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। মানে উইদাউট এ ফিজিক্যাল ফর্ম অফ বিল অফ লোডিং আমি এটা অ্যাকসেপ্ট করে আমাকে ওকে পেমেন্টটা দিয়ে দিতে হবে। মানে বুঝতে পারছেন? আপনি আপনার শিপমেন্টটা এখনো আপনার দিকে আসেনি। আপনি বিল অফ লোডিংটা, ফিজিক্যাল বিল অফ লোডিং আসার আগে আপনি অনলাইন বিল অফ লোডিং অ্যাকসেপ্ট করলে যেটা হবে যে ওর যে ব্যাংক, এক্সপোর্টারের যে ব্যাংক, আমেরিকা থেকে যা এক্সপোর্ট হবে সেই ব্যাংকে কিন্তু আমার দেশের ইম্পোর্টার তাকে টাকা দিয়ে দিতে বাধ্য। কারণ বিল অফ লোডিং এটাকে গ্রহণযোগ্য করা হচ্ছে। ঠিক আছে? এরপরে মানে হাস্যকর জিনিসগুলো। এবার মানুষ মানে কে কে এভাবে ব্যবসা করতে পারবে? এটা তো টোটালি ইন রিস্ক। তারপরে WCO ইমিডিয়েটলি রিলিজ গাইডলাইন বাস্তবায়ন করবে। মানে কম ঝুঁকির প্যাকেজ দ্রুত ছাড় পাতে হবে। মানে ঝুঁকি থাকা সত্ত্বেও এটাকে দ্রুত ছাড় দিয়ে দিতে হবে। হ্যাঁ? কোনো আপনার এনওসি পর্যন্ত দিয়ে দিতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিতে হবে। হুম, বাংলাদেশে পরিবহনকারীদের এজেন্টদের নিজ যে সংশোধনে অনুমতি দেবে, এমনকি আইজিএম রেজিস্ট্রেশনের পরেও। মানে আপনার বাইরে থেকে সাধারণত এসডিএস এবং আইজিএম যে সার্টিফিকেশন হয় যে আমার যে দেশে যে খাবারটা যে খাদ্যপণ্য ঢুকছে এটা আমাদের দেশের জন্য কোনো রকম ঝুঁকি নাই। তো সেইটা বাংলাদেশে যারা পরিবহন করে তাদের এজেন্টদেরকে দিয়ে দিতে হবে। মানে ওদের যে কোঅপারেটিভ যারা নাকি ওই দেশে কোঅপারেটিভ, যারা এজেন্ট হিসেবে বাংলাদেশে কে এক্সপোর্ট করবে, এই এজেন্টদেরকে আমাদের সব রকমের অনুমোদন দিয়ে দিতে হবে। মানে এটা হচ্ছে মানে আমাদের দেশটাকে সম্পূর্ণ ওদের দেশের কোঅপারেটিভের হাতে ইজারা দিয়ে দেওয়া হচ্ছে আরকি। মানে আমাদের খাদ্য পণ্যের সবকিছু। এখন আমার কথা হচ্ছে যে আমরা কেন একটা ৭ সমুদ্র ৬ নদীর ওই পারে একটা পরাশক্তির কাছে এতটা জিম্মি হবো? কারণ আ এই যে সব জিনিসগুলো এখানে কিন্তু WTO এবং আপনার WCO এবং IGM এই সব জিনিসগুলো হচ্ছে IMF এর টুল। এখন আমি বলি, এর আগে একদিন আমি আপনাকে বলেছিলাম যে ওই যে আইএমএফ এর দালালি আর ভারত বিদ্বেষী এই জিনিসটা কি? এটার ভিতরে একটা যোগ সংযোগ আছে। যোগ সংযোগ হচ্ছে এইটা যে ব্রিটিশ ভারতবর্ষ যখন ছিল, ব্রিটেন যখন ভারতবর্ষ ছেড়ে চলে যায়, তখন ব্রিটেন চিন্তা করে যে তখন তো পৃথিবী ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর যুগ ছিল না। তখন এগ্রিকালচারাল প্রোডাক্ট দিয়ে হচ্ছে জিডিপির বেশিরভাগ অংশ দখল করে থাকতো সারা পৃথিবীতে। গ্লোবাল জিডিপির মেজরিটি ছিল এগ্রিকালচারাল প্রোডাকশন। তো সেখানে ভারতবর্ষ ছিল পৃথিবীর সবচেয়ে বড় ফুড বাস্কেট। এরপরে ছিল হচ্ছে আ আ আপনার অস্ট্রেলিয়া এবং আমেরিকা। এখন ব্রিটেন যখন ভারতবর্ষের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন সে চিন্তা করলো ব্রিটিশ কোঅপারেটিভসরা যে ব্যবসা করতো, যে আপনার ওদের ব্যাংকের মাধ্যমে ওদের কর্পোরেশন গুলো অস্ট্রেলিয়া এবং আমেরিকা ফুড বাস্কেট গুলো নিয়ন্ত্রণ করতো। ওরা চিন্তা করলো যে ভারতবর্ষ যেহেতু নিয়ন্ত্রণ হারিয়ে গেছে, তাহলে ভারতবর্ষ যদি উৎপাদন কন্টিনিউ রাখে তাহলে ওদের যে অন্যান্য নিয়ন্ত্রিত যে কোঅপারেটিভদের যে ফুড বাস্কেট, সেখান থেকে ওরা গ্লোবাল জিডিপির ওরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। তো সেজন্য কি করতে হবে? ভারতকে ৩ টা টুকরা করা হলো এবং এই ৩ টা টুকরার মধ্যে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হইতো হচ্ছে আপনার আ আ বাংলা প্রেসিডেন্ট, ওই সময়কার বাংলা প্রেসিডেন্ট যে অবিভক্ত বাংলা যেটা ছিল, সেখানে বেশি পলি মাটি আসতো কারণ বেশি নদী ছিল। এখন নদীগুলোর উৎপত্তিস্থল সব হিমালয়, ভারতে। ইভেন পাকিস্তানের সিন্ধু নদীর উৎপত্তিস্থলও হচ্ছে হিমালয়। এখন পাকিস্তান যদি ভারত বিদ্বেষী থাকে, বাংলাদেশ যদি ভারত বিদ্বেষী থাকে, তাহলে কি হবে? নদীর গতিপথ ব্যাহত হবে। ২ দেশের মধ্যে দ্বন্দ্ব থাকবে। তাহলে হয় কোনো সময় খরা হবে, আর না হয় কোনো সময় বন্যা হবে। আর এইটা কিন্তু এখনো বিদ্যমান। এখনো বিদ্যমান কি কারণে? আপনি দেখেন যে 2nd ওয়ার্ল্ড ওয়ার এর পরে কিন্তু ইউরোপ ইউনিয়নের সবগুলো দেশ তারা এই জাতি বিভক্তি, ওদের এত জাতি, এত ভাষা, এত ধর্ম, তারপর ওরা বিভক্তিটা ভুলে ওরা ইকোনমিক কমিশন করলো। ইউনাইটেড ইকোনমিক কমিশন করলো যাতে ওরা
ওদের ইকোনমিক করিডোরটা ওপেন থাকলে এক দেশের সাপ্লাই চেইন আরেক দেশের সাথে ইয়ে করতে পারে, আপনার যুক্ত হতে পারে। যেমন ধরেন জার্মানিতে গাড়ির ইঞ্জিন তৈরি হচ্ছে, গাড়ির বডি পার্টস তৈরি হচ্ছে পোল্যান্ডে, হ্যাঁ? তো গাড়ির উইন্ডশিল্ড গুলো তৈরি হচ্ছে আপনার ইটালিতে। ঠিক তেমনি বা ভারতের যদি কোনো এক দেশে ইঞ্জিন তৈরি হতো, তার উইন্ডশিল্ড তৈরি হতে হতো বা পাকিস্তানে, কারণ ওখানে বালি বেশি পাওয়া যায়। সেটার যে আপনার যে রেয়ার আর্থ মেটেরিয়ালস গুলো ভারতে পাওয়া যায়, সেখানে হয়তো বা ক্রিটিক্যাল ইলেকট্রনিক্স গুলো তৈরি হতো। তো এই যে সাপ্লাই চেইনটা এই ভারতবর্ষে চলে আসবে ইউরোপ আমেরিকা থেকে, এটা তারা চায় না। এই জন্য এখনো এটাকে ফান্ডিং করা হয় ভারত বিদ্বেষী যে মানে আপনার যে প্রোপাগান্ডা কিংবা এই ধরনের জিও পলিটিক্স এবং আপনার ডোমেস্টিক পলিটিক্স। এখন আমি আসি, আইএমএফ এর দালালি করলে কি হয়? আইএমএফ এর দালালি করলে, আইএমএফ এই যে বাংলাদেশে কিছুদিন আগে $1.5 বিলিয়ন লোন নিল, এটা দিয়ে কি করলো? বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করে বাংলাদেশকে দিয়ে এই যে আহ, ব্রিটেন থেকে $900 মিলিয়ন একটা রাডার সিস্টেম আনা হয়েছে, যাতে বিবিসি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু প্রপাগান্ডা করে। এবং ওই রাডার সিস্টেমটা বসানো হয়েছে লালমনিরহাটে, যাতে লালমনিরহাটে আবার তারা ওইখানে এয়ার বেস করবে। এবং সেটার কারণে কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম একটা এয়ারক্রাফট ক্র্যাশ হলো, তার মানে কি নতুন ফাইটার জেট কিনতে হবে। হ্যাঁ, তো এই যে জিও পলিটিক্যাল টেনশন, বর্ডার কনফ্লিক্ট তৈরি করে রাখবে, তাহলে কি হবে? এই দেশে লোন লাগবে, এই দেশে তখন আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে না। স্বাভাবিক, আপনার দেশের সাথে যদি আপনার প্রতিবেশী দেশের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, যুদ্ধ লাগার সম্ভাবনা থাকে, কেউ তো এখানে ইনভেস্ট করবে না, এখানে সবকিছু লোন আনতে হবে। তো এইটা হচ্ছে আইএমএফ এর দালালি। এবং লোন আনলে কি হয়? আপনার একটা ইনভেস্টমেন্টের যে সেটা প্রফিট হলেও ইন্টারেস্ট দিতে হবে, লস হলেও ইন্টারেস্ট দিয়ে যেতে হবে। কিন্তু যদি আপনার ইনভেস্টমেন্ট আসতো, এফডিআই আসতো, তাহলে এটা লস হলে কাউকেই কোনো ইন্টারেস্ট দিতে হতো না। যারা যারা ইনভেস্ট করছে তারা তাদের লস শেয়ার করতো, আর প্রফিট হলে সবাই প্রফিট করতো, কিন্তু প্রফিটের ডিভিডেন্ড ট্যাক্স বাংলাদেশে এনবিআর পেত। বাংলাদেশ এনবিআর তিন ভাবে পয়সা পেত। পিপিপি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, যারা ফরেনার তারা ইনভেস্ট করলে সেটার তারা যে প্রফিট পেত সেটার ট্যাক্স পেত বাংলাদেশ এনবিআর। যারা কর্পোরেশন, বাংলাদেশের প্রাইভেট কর্পোরেশন যারা, তারা ইনভেস্ট করলো সেটারও প্রফিট ডিভিডেন্ডের ট্যাক্স পেত। এবং বাংলাদেশের সরকার যতটুকু ইনভেস্ট করতো সেটার প্রফিট বাংলাদেশ সরকার ঘরে নিত। এবং এইটার মাধ্যমে কি হতো? বিদেশ থেকে আমাদের যারা যাকে ইনভেস্ট করে তারা কিন্তু টেকনোলজি ট্রান্সফার করে। ওই টেকনোলজি তাদের উৎপাদন করতে 50 বছর লেগেছে হয়তো বা, সেটা ইনভেস্টমেন্ট আমার R&D করা লাগতেছে না, রিসার্চ ডেভেলপমেন্ট করা লাগছে না। এবং বাংলাদেশের থেকে যে এটা ইনভেস্ট হয়ে যে এই প্রোডাকশনটা, জিডিপি বাড়ছে, এই প্রোডাকশনটা দেশের বাইরে যে এক্সপোর্ট করছে, এই এক্সপোর্ট করা মার্কেটও কিন্তু যারা ইনভেস্ট করছে তারা তৈরি করে রেখেছে, সেই জন্য তারা ইনভেস্ট করছে। তো সেই মার্কেটটা আমাদের তৈরি করে, সেটা করতেও কিন্তু খরচ লাগে। হ্যাঁ, 20-30 বছরের সময় লাগে মার্কেট তৈরি করতে। আবার বাংলাদেশে যারা এই যে ইনভেস্টমেন্ট করলো, এটাতে যারা নাকি কাজ করবে, এই টেকনোলজিতে যারা নাকি ইউজ হবে, যেমন এই যে পদ্মা সেতু এখন নির্মাণ হলো, পদ্মা সেতু নির্মাণ করতে যে টেকনোলজি এখন কিন্তু আমরা শিখে গেছি, আমাদের ইঞ্জিনিয়াররা কিন্তু আরেকটা সেতু তৈরি করতে পারবে। এবং এটার জন্য যে স্পেশাল হ্যামার, এই হ্যামারটা আমরা এখানে অর্ডার দিয়ে তৈরি করেছি, আমরা কিন্তু আরো কয়েকটা পদ্মা সেতু হ্যামার দিয়ে তৈরি করতে পারবো। এই যে টেকনোলজিটা চলে আসছে, এবং আমার দেশের লোক যে এটাতে স্কিল ডেভেলপ করেছে, এবং এটা দিয়ে যে আমরা যে ইনকাম করছি, আমরা যে অর্থনৈতিক, যারা ইঞ্জিনিয়াররা কাজ করছে, ধরেন এই যে হিউন্দাই গাড়ি কোম্পানি, এখানে ইঞ্জিনিয়াররা কাজ করছে, তারাও কিন্তু ইনকাম করছে। এটাতে দেশের মানুষের হাতে টাকা আসছে, স্টিমুলাস হচ্ছে। এইটা চাচ্ছে না তারা। এইটাই হচ্ছে আইএমএফ এর দালালি, এবং এটা হচ্ছে ভারত বিদ্বেষী চমৎকার পলিটিক্যাল বলেছেন ব্যবসা। প্রফেসর আরিফ, আপনি অত্যন্ত চমৎকার বলেছেন, মানে হ্যাটস অফ আপনাকে, মানে একদম খোলাসা করে বলেছেন। জানো শেখ ফরিদ, আপনি এটার উপরে একটু সংক্ষিপ্ত বলবেন, আমরা তারপর এপিসোডটা শেষ করব। আমি আমি মিস্টার প্রফেসর আরিফ খান, আমি দীর্ঘদিন বাংলাদেশের বহু বুদ্ধিজীবীদের সাথে চলেছি, বহু লেফট পলিটিশিয়ানদের সাথে চলেছি, এবং রাইট পন্থী যারা দক্ষিণ তাদের সাথে চলেছি। আমি অবাক হয়ে গেলাম আপনাকে, আমি আমি প্রাউড ফিল করতেছি আপনি আমার বাংলাদেশী। আপনি বাংলা ভাষায় কথা বলেন। আপনি আজকে যে বক্তব্য দিলেন, আমি শিওর এই বক্তব্য আজ পর্যন্ত বাংলাদেশে কেউ দেয় না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার রিসার্চটা এখানে তুলে ধরলেন। আমি আইএমএফ নিয়ে অনেক স্টাডি করেছি, আমার এটা মাথায় ছিল না। বাংলাদেশে যে ভারত বিরোধিতা, এটার পিছনে যে অর্থনীতি, আমি ভেবেছিলাম শুধুমাত্র সাম্প্রদায়িকতা, কিন্তু এখানে যে অর্থনীতির একটা বিশাল একটা তত্ত্ব কাজ করতেছে আগে পিছনে, এটা আমি
মানে আসলেই আপনার আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি যদি আপনার ছাত্র হতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো। অনেক কিছু আমি শিখতে পারতাম। আমি আপনার কাছে শিখবো নিঃসন্দেহে। রাজনৈতিক আলোচনায় আসি। আপনি দেখেন আপনি যেটা বললেন এটা তো ঠিক যে এই পলির সাথে আমাদের সম্পর্ক। আমি অবাক হয়ে গেলাম এই দেশের সলিমুল্লাহ খানেরা এগুলো বলে না। আনু মোহাম্মদ স্যাররা এগুলো বলে না। ফরহাদ মাজাররা এগুলো বলে না। এরা কেন বলে না? এর কারণ ওই যে আপনার প্রশ্নেই আছে জবাব যে আইএমএফ এর দালালি তো করতে হয় কারো না কারো। ভারত বিরোধিতা আজ এখানে একটা অর্থনীতির সাথে সম্পর্ক। সম্ভবত এই জন্যে আমি মার্কসকে যত না রাজনীতিবিদ হিসেবে মনে করি, তার চাইতে তাকে আমি অর্থনীতিবিদ হিসেবে বেশি শ্রদ্ধা করি। মার্কস বলেছিলেন যে পৃথিবীর সবকিছুতেই অর্থনীতির সাথে সম্পৃক্ত। যেকোনো ঘটনার সাথেই। তার কথা তো ঠিক আপনার সাথে মিলে গেল। তিনি সেই ১৮০০ শতকে বলে গেছেন। অর্থাৎ আমরা বাংলাদেশের বন্যা এবং খরা এইটার সাথে অর্থনীতির সম্পর্ক। এর সাথে সাম্প্রদায়িকতার সম্পর্ক কম। আমি তো অবাক হয়ে গেলাম আপনার রিসার্চে। আমার মনে হয় যে এগুলোকে আপনি যে তথ্যটা দিলেন আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের এগুলো নিয়ে গবেষণা করা উচিত। আপনার কথার উপরে। আমি আপনাকে ধন্যবাদ জানাই এই কারণে আবারও দিলাম ধন্যবাদ। সেই সাথে আমি জনগণকে বলবো, আমার দেশের আমার মাতৃভূমির জনগণকে বলবো, ভাই আপনারা এগুলো বিবেচনা করেন। এগুলো আপনারা আপনার রাজনীতিবিদকে চাপ দেন যে এগুলো কেন তারা বলে না? এই সত্যগুলো কেন তারা বলে না? আর এখন আমি ফরিদ এটা বললে এবং আমাদের এডিটর সাহেব এটা বললেও এত গুরুত্ব পেত না। আমরা ১,০০,০০০ বার বললে হয়তো মানুষ বিশ্বাস করতো। যেহেতু আপনি নিজে অর্থনীতিবিদ, অধ্যাপক, প্রফেসর, আপনার কথা অবশ্যই দলিল আছে, দালিলিক হিসেবে এটা গ্রহণযোগ্য। এবং আমরা এটা কথা দিতে পারি আপনাকে, আপনার এই বক্তব্য আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এবং আমি ব্যক্তিগতভাবে জনগণের কাছে পৌঁছে দিব। আমার বিশ্বাস আপনি বাংলাদেশে রেভলিউশন আনবেন। আমি কোনো রাজনীতিবিদের কথা, কোনো দলের কথা বলতেছি না। এখানে আমরা দেশের কথা বলতেছি। আমার দেশের জনগণের স্বাস্থ্য ঝুঁকি, আমার দেশের অর্থনীতির যে ঝুঁকি আপনি তুলে ধরেছেন, এটা আমরা জনগণের কাছে পৌঁছাবো। আর আমার দেশের জনগণকে বলবো, ভাই আপনারা প্রফেসর আরিফ খানের কথাগুলো শুনেন, বুঝেন। অন্ধভাবে কোনো রাজনৈতিক দলকে, কোনো ব্যক্তিকে নোবেল লরিয়েট হলে সে শ্রেষ্ঠ না। এই কথা তো বলা উচিত ছিল ডক্টর প্রফেসর ইউনুসে, কিন্তু আমরা এখানে আরিফ খানের কাছে শুনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দ্বিতীয় পর্বে আপনার সাথে আলোচনা হবে। জি, ধন্যবাদ আরিফ, প্রফেসর আরিফ, ধন্যবাদ শেখ ফরিদ। মানে এই আলোচনাটা আমি শেষ করতে চেয়েছিলাম 15 মিনিটের ভিতরে, অলরেডি 22 মিনিট ওভার। মানে এত গুরুগম্ভীর এবং এত তথ্যবহুল, মানে এটাকে আমাদের হ্যাটসঅ্যাপ করা বলা ছাড়া কোনো কথা নাই। মানে এই আলোচনাটা, এই চুক্তিটার অন্তর্নিহিত গভীরে যে কত ব্যত্যয় রয়ে গেছে, বাংলাদেশকে গোলাম বানানোর জন্য যে কত ধরনের পথ রয়ে গেছে, সেটা কিন্তু আমরা ডিসক্লোজ করার চেষ্টা করেছি এবং আমরা মনে করি আমরা একটা বড় অংশ করেছি, কিন্তু পুরাটা হয়তো এখনো পারিনি। আরো পারবো। পরের অংশটা কিন্তু আরো ইম্পর্টেন্ট। কেন? পরের অংশটায় আসবে কেন আজকে মাইলস্টোনের ঘটনা ঘটলো, কেন আজকে বাংলাদেশে 26টা বিমান কেনার কথা আসতেছে, প্রত্যেকটা জিনিস আমরা এখানে তুলে আসবো। পরের পর্বটা আরো গুরুত্বপূর্ণ এবং দর্শকদের বলবো আপনারা আমাদের পরের লাস্ট পর্বেও থাকবেন অবশ্যই। আমরা এই পরের পর্বটা শেষ করবো এবং চেষ্টা করবো সংক্ষিপ্ত কাজ শেষ করার জন্য। ধন্যবাদ আরিফ এবং দর্শকদের যারা দেখবেন তাদেরকে আমাদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। ধন্যবাদ সবাইকে।